কনসেপ্ট হচ্ছে দুটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করা শর্ত। দুটা বৃত্ত পরস্পরকে দুইভাবে স্পর্শ করতে পারে। একটা হচ্ছে বহিঃস্পর্শ, মানে বাহিরে থেকে স্পর্শ, আর একটা হলো অন্তঃস্পর্শ। চিত্র আগে দেখো। মনে করো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এবং এখানে আর একটা বৃত্ত আছে মনে করো এটা। দেখো তো এই বৃত্ত দুটা পরস্পরকে বাহিরে থেকে স্পর্শ করছে কিনা। তাহলে এই জিনিসটাকে বলা হয় বৃত্তের বহিঃস্পর্শ করা। এটা হলো বহিঃস্পর্শ। তাহলে চিন্তা করো তো অন্তঃস্পর্শ কেমন হবে। তো মনে করো অন্তঃস্পর্শটা এরকম, ধরো এখানে একটা বৃত্ত আছে তোমার, মনে করো এটা তোমার বৃত্ত, ঠিক আছে। অন্তঃস্পর্শ মানে এর ভিতরে আরো একটা বৃত্ত থাকবে, এই যে বাচ্চা বৃত্ত, হ্যাঁ, এটা হচ্ছে অন্তঃস্পর্শ। কি শুরু করছো? তাহলে দুটা বৃত্ত দুইভাবে স্পর্শ করতে পারে পরস্পরকে, একটা বাইরে থেকে স্পর্শ করতে পারে, একটা ভিতরে থেকে স্পর্শ করে, একটা বহিঃস্পর্শ, একটা অন্তঃস্পর্শ। আমরা একটু এই দুই ক্ষেত্রে শর্তটা বের করব। কি শর্তে বৃত্ত বাইরে থেকে স্পর্শ করবে আর কি শর্তে ভিতর থেকে স্পর্শ করবে। খেয়াল করো, এইটা হচ্ছে আমার প্রথম বৃত্তের কেন্দ্র। দেখো এদিকে, প্রথম বৃত্তের কেন্দ্র, কেন্দ্র তো একটা বিন্দু নাকি। প্রথম বৃত্তের কেন্দ্র নাম দিচ্ছি আমি C1 মনে করো। প্রথম বৃত্তের ব্যাসার্ধের নাম দিচ্ছি আমি আর, প্রথম বৃত্ত যেহেতু 1, প্রথম বৃত্তের কেন্দ্র C1, ব্যাসার্ধ হলো R1। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে C2। আমি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের এতখানি কিনা দেখো তো, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধের নাম দিচ্ছি R2, ঠিক আছে। C1 C2 ব্যাসার্ধ হচ্ছে R1 R2। তুমি একটু খেয়াল করে দেখো তো, C1 তো একটা বিন্দু, C2 তো একটা বিন্দু, কেন্দ্র কি বিন্দু না? আমি যদি এই দুই বিন্দুর দূরত্ব বের করি, C1 থেকে C2 পর্যন্ত দূরত্ব বের করি, সেই দূরত্বকে আরো একটা ওয়েতে পাওয়া যায় না? দুটা ব্যাসার্ধ যোগ করলেও কি দুটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাচ্ছে না? তাহলে আমি কি বলতে পারি না, দুটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ C1 C2 সমান লেখা যাচ্ছে কি R1 প্লাস R2। C1 C2 সমান R1 প্লাস R2। এখানে একটু দেখো, আবার এখানে একটু দেখো। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, প্রথম বৃত্তের ব্যাসার্ধ যেটা, এটা হচ্ছে তোমার R1। R1 কতখানি বলো? আচ্ছা, এবার দ্বিতীয় বৃত্ততে আসি। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে C2, আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে যে এতখানি, এতখানি হচ্ছে তোমার R2। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম C1 থেকে C2 পর্যন্ত দূরত্ব, C1 থেকে C2 পর্যন্ত দূরত্ব এতখানি, কিভাবে পাবা? পুরাটা থেকে আমি যদি এতখানি বাদ দিই তাহলে পাওয়া যাচ্ছে কিনা? তাহলে R1 ডিফারেন্স R2 মানে মাইনাসই, কিন্তু যেটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া লাগবে। কেন বড়টা থেকে ছোটটা বাদ দেওয়া লাগবে? কারণ C1 C2 কি কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কিনা, দূরত্বের মান কখনো নেগেটিভ আসবে, এই কারণে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিব। একেবারে সিম্পল কনসেপ্ট। বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 সমান R1 প্লাস R2, চিত্র দেখেই বোঝা যাচ্ছে দুটো যোগ করা লাগবে। আর অন্তস্থভাবে স্পর্শ করলে R1 মাইনাস R2, C1 C2 সমান R1 প্লাস R2 আর C1 C2 সমান R1 মাইনাস R2। তুলে নাও। এখানে আরো একটা কনসেপ্ট তোমাকে জানতে হবে। রিসেন্টলি যে ম্যাথগুলো আসে ওইগুলাতে বলা থাকে, এই যে স্পর্শ করলো মনে করো, ওই স্পর্শ একটা বিন্দু আছে না, ওই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলা থাকে। স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এটা বলা থাকে। তো স্পর্শ বিন্দু দেখো, এটার জন্য স্পর্শ বিন্দু এটা কিনা, প্রথমটার ক্ষেত্রে দুটা বৃত্তের স্পর্শ বিন্দু এটা কিনা, হ্যাঁ, এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলবে। তো সরল রেখা চ্যাপ্টারে আমরা একটা কনসেপ্ট পড়ছিলাম, কনসেপ্টটা হচ্ছে এরকম।
দেখো একটু মনে করাই দিই। কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমার এইখানে একটা বিন্দু আছে, বিন্দুটার স্থানাঙ্ক x1, y1। এই পাশে আর একটা বিন্দু আছে বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x2, y2। এদের মাঝখানে আমার একটা বিন্দু আছে, বিন্দুটা হলো সি বিন্দু। সি বিন্দু এ বি কে বিভক্ত করতেছে অন্তস্থভাবে, কি অনুপাতে বিভক্ত করতেছে? এতখানি হলো m1, এতখানি হলো m2। m1 আর s2 m2 অনুপাতে বিভক্ত করলে সি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র ছিল এরকম, m1x2 প্লাস m2x1 বাই m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 বাই m1 প্লাস m2। না জানা থাকলে সরল রেখা চ্যাপ্টারের বি নাম্বার চ্যাপ্টার থেকে দেখে নিবা। এটা হলো অন্তঃস্পর্শ। আর বহিঃস্পর্শ ক্ষেত্রে কি হইতো? জাস্ট মাঝখানে খালি এখানে একটা মাইনাস হইতো, এখানে একটা মাইনাস হইতো কিনা। তাই যদি জানো তুমি, তাহলে দেখো তো তুমি এখানে কি বলতে পারো না যে স্পর্শকারী বিন্দু কোনটা? এটা ধরো নাম দিচ্ছি, ধরো সাপোজ পি। তাহলে দেখো তো দুই পাশে দুটা বিন্দু দেওয়া আছে না, C1 C2, আর এতখানি কি M1 না, এতখানি কি M2 না? তাহলে আমি কি বলতে পারি না যে পি বিন্দুটি C1 C2 কে R1:R2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে? বলতে পারি কিনা? আর এখানে আসো, এখানে আসো, এদিকে দেখো। তাহলে এই ক্ষেত্রে, এই দ্বিতীয় ক্ষেত্রে বলো তো যে স্পর্শকারী বিন্দু কোথায়? স্পর্শকারী বিন্দু এখানে কিনা? ধরো এটার নাম দিচ্ছি আমি পি, এটা হলো স্পর্শ বিন্দু যদি হয়। আমাকে একটু বলো তো যে এখান থেকে এই পর্যন্ত কতখানি ছিল? R1 ছিল কিনা? আর এখান থেকে এইটুকু কতখানি ছিল? R2 ছিল কিনা? তাহলে দেখো তো পি বিন্দু C1 C2 কে বহিস্থভাবে বিভক্ত করতেছে কিনা, কত অনুপাতে? R1:R2 অনুপাতে। একই কথাই ওইখানে R1:R2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, এখানেও R1:R2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে। লিখে নাও এটা একটু বাংলায়, এটা একটু বাংলায় লিখে নাও। এটার ক্ষেত্রে স্পর্শ বিন্দু, নিচে লিখে নাও, স্পর্শ বিন্দু R1:R2 অনুপাতে অন্তবিভক্ত করে। আর এই জায়গাটাতে স্পর্শ বিন্দুটা বহির্বিভক্ত করে। স্পর্শ বিন্দু R1:R2 অনুপাতে সেম কথা, একটাতে খালি প্লাসের চিহ্ন হবে, চিহ্ন খালি প্লাস হবে, আর একটা মাইনাস হবে। স্পর্শবিন্দু R1:R2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটাতে, ওটাতে বহির্বিভক্ত করে। ম্যাথ দেখা যাক, আসো। তাহলে কনসেপ্ট কি ছিল? বহিঃস্পর্শ ক্ষেত্রে C1 C2 সমান R1 প্লাস R2। ওকে, কোশ্চেন বলছে দেখাও যে, দেখো আগে এই ম্যাথটাকে দেখো, এই বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে C1 C2 সমান R1 কি হওয়া লাগবে? R1 প্লাস R2। তাহলে তুমি আগে ভাই আমাকে বলো C1 কত? প্রথম বৃত্তের কেন্দ্রটা একটু বলে দাও তো। 3 3 আসো R1 বের করি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9 প্লাস 9 প্লাস 18, 18 যোগ 18 রুট 36, 6। প্রথম বৃত্তের কেন্দ্র বের করছো, ব্যাসার্ধ বের করছো। এবার আসো দ্বিতীয় বৃত্তের বের করা যাক। বলো একটু, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র কত? -2 9। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে এরকম √4 যোগ
81 মাইনাস 36 রুট 49, রুট 49 মানে হলো 7 আসবে এটা। ঠিক আছে, এই কাজ কেন্দ্র বের করে নিলা, দুটার ব্যাসার্ধ বের করে নিলা। তাহলে তুমি অন্তঃস্পর্শ করুক আর বহিঃস্পর্শ করুক, তোমাকে তো C1 C2 বের করাই লাগবে নাকি? দুই ক্ষেত্রেই তো C1 C2 বের করা লাগবে। একটাতে প্লাস হয়, একটাতে কি হয়, মাইনাস হয়। আমরা আগে C1 C2 বের করব, বাকি যাই হোক না কেন। C1 C2 মানে কি জিনিস বলো তো? C1 C2 মানে কেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব না। C1 C2 সমান রুট ওভার 3 প্লাস কত হয়ে যাবে, 3 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 মাইনাস 9 হোল স্কোয়ার। মুখে মুখে একটু করো তো, এটা কত 5 না 25, 12 স্কোয়ার 144, 144 যোগ 25 169, 13। এটা আগে নিয়ে আসবা, C1 C2 আগে নিয়ে আসবা, এনে দেখবা R1 প্লাস R2 করলে 13 আসে না R1 মাইনাস R2 করলে 13 আসে। তাহলে দেখো তো C1 C2 সমান এটাকে আমি লিখতে পারি না 6 যোগ 7, তাহলে C1 C2 সমান লেখা যাচ্ছে R1 প্লাস R2 না। তাহলে প্লাস হলে কেমন করে স্পর্শ করে? অতএব বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্পর্শ করে। কথা কি বুঝছো? কোশ্চেন বলছে দেখাও যে এই বৃত্ত দুটি পরস্পরকে কেমন করে স্পর্শ করে, অন্তঃস্পর্শ করে। আসো দেখানো যাক। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র কত বলো? সেম বৃত্ত না, প্রথম বৃত্তের কেন্দ্র 3, -3। প্রথম বৃত্ত তো সেম আগেরটাই। প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার 9 প্লাস 9 প্লাস 18 6। এবার দ্বিতীয় বৃত্ত দেখা যাক কি আসে। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,1, 0,1। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 0 প্লাস 1 প্লাস 0 1। তাহলে আমাকে বহিঃস্পর্শ করুক আর অন্তঃস্পর্শ করুক C1 C2 মান বের করতেই হবে, C1 C2 মান বের করতে হবে। তাহলে C1 C2 হচ্ছে রুট ওভার 3 মাইনাস 0 হোল স্কোয়ার মাইনাস 3 মাইনাস 1 হোল স্কোয়ার। C1 C2 মান আসে 9 যোগ 16 25, রুট 25 মানে কত? এই 5 R1 প্লাস R2 করে আসবে না R1 মাইনাস R2 করে আসবে? তাহলে C1 C2 সমান আসবে R1 মাইনাস R2। R1 কত? 6 মাইনাস 1। তাহলে C1 C2 সমান R1 মাইনাস R2। তাইলে বিয়োগ যেহেতু, তাহলে বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্পর্শ করে। বৃত্তদ্বয় পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে। কোশ্চেন বলছে দেখাও যে এই বৃত্তদ্বয় পরস্পরকে এত বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে। এবার তো দুটো জিনিস প্রমাণ করা লাগবে, একটা দেখাইতে হবে বহিস্থভাবে স্পর্শ করে, আর একটা বহিস্থভাবে স্পর্শ করে যে বিন্দুতে, মানে স্পর্শ বিন্দুটা বের করতে হবে। আমরা ফার্স্ট পার্টটা আগে দেখাই। ফার্স্ট পার্টটা হচ্ছে তোমাকে দেখাইতে হবে যে বহিস্থভাবে স্পর্শ করে, এটা দেখাইতে হবে। তাইলে আমরা একটু প্রথম বৃত্তের কেন্দ্রটা বের করে নেই। বলো -3 -4। প্রথম বৃত্তের ব্যাসার্ধটা বের করে আমাকে একটু বলো। তাহলে 16 9 25, 25 মাইনাস 21 রুট 4 2 আসবে। দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র তো 0 0, ব্যাসার্ধ তো দেখা যাচ্ছে 3। তাহলে কিভাবে স্পর্শ করবে বলছে? তাহলে C1 C2 সমান কি হওয়া লাগবে? R1 প্লাস R2। তাহলে C1 C2 বের করে দেখো। C1 C2 হচ্ছে রুট ওভার -3 মাইনাস 0 হোল স্কোয়ার -4 মাইনাস 0 হোল স্কোয়ার 5 আসে। C1 C2 এর মান 5। 5 কি এই দুটো যোগ করে পাবা না বিয়োগ করে পাবা? C1 C2 সমান লেখা যায় 2 যোগ 3,
C1 C2 সমান R1 প্লাস R2 এরকম কিনা? তাহলে অতএব বহিস্থভাবে স্পর্শ করে লিখে দিলাম। ঠিক আছে, এখন কি বলছে? তাহলে এইটুকু একটু দেখো তো, আগে এইটুকু একটু দেখো, আমি আগে চিত্রটা আঁকাই নিই। প্রথম বৃত্ত কেন্দ্র কত? প্রথম বৃত্তের আর একটু বড় করে আঁকাই। প্রথম বৃত্তের কেন্দ্র বললাম -3 -4। প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত বলছো? প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2। দ্বিতীয় আরো একটা বৃত্ত আছে যেটা এটাকে বহিস্থভাবে স্পর্শ করতেছে, বহিস্থভাবে স্পর্শ করতেছে কিনা? দ্বিতীয় বৃত্তের কেন্দ্র বলো। দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে 0, সি না লিখি, সি লিখলেও চলবে, না লিখলেও চলবে। কেন্দ্র হচ্ছে 0, 0। আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি এটা না? কত? দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। বলো স্পর্শ বিন্দু কোনটা? এই যে এটা কিনা? নাম দিব, ধরো পি। তাহলে বাংলা লিখে নিও যে পি বিন্দুটি কাকে? পি বিন্দুটির নাম দিলামই, ধরো C1 C2 কে পি বিন্দুটি কত অনুপাতে বিভক্ত করে? 2:3 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 2 এর সাথে কত গুণ হবে? 0 প্লাস 3 এর সাথে কত গুণ হবে? -3। ঠিক করে নিও, ডিভাইডেড বাই 2 প্লাস 3, 2 এর সাথে গুণ হবে 0 আর 3 এর সাথে গুণ হবে -4 বাই 2 প্লাস 3। তাহলে বলো স্পর্শ বিন্দু কি আসতেছে? -9 বাই কত? 5। আর এখানে আসতেছে -12 বাই 5। একদম ইজি। একটা হোমওয়ার্ক নাও আগে, এটা নিজে করবা, এটা নিজে করবা। কোশ্চেন বলছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। তোমাকে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যার কেন্দ্র হচ্ছে 4,3। কেন্দ্র দেওয়া আছে, আর কি লাগে? ব্যাসার্ধ হলেই তো ওকে। আমি একটু চিত্র আঁকাই। বলা হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। এটা আমার বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র আমাকে বলে দেওয়া আছে, বৃত্তের কেন্দ্রটা হলো 4,3। ব্যাসার্ধ বলে দেওয়া নাই, আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধটা আর। সেই ব্যাসার্ধ বের করার জন্য কি কনসেপ্ট দেওয়া আছে? আমি যে বৃত্তের সমীকরণটা বের করব, ওই বৃত্তটা আর একটা বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। আর একটা বৃত্ত এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। তো এখানে আর একটা বৃত্ত আছে, এই বৃত্তটাকে আমার বৃত্তটা বহিস্থভাবে স্পর্শ করে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কত দেখো তো, যেটাকে স্পর্শ করছে? 0,0। আর ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ হচ্ছে 2। এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সমীকরণ ধরে নাও। মনে করি বৃত্তের সমীকরণ x মাইনাস কত? 4 হোল স্কোয়ার, x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, এরকম কিনা? কার মান বের করলে সমীকরণ কমপ্লিট হবে? আর এর মান বের করার জন্য শর্ত কি দেওয়া আছে? বহিস্থভাবে স্পর্শ করে। তা দেখো তো বহিস্থভাবে স্পর্শ করার শর্ত এরকম কি ছিল কিনা? C1 C2 ইকুয়াল C1 C2 ইকুয়াল R1 প্লাস R2। C1 C2 কি জিনিস? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এরকম √4 - 0 মানে 4, এটার উপরে স্কোয়ার, 3 - 0 মানে 3, এটার উপরে স্কোয়ার।
R1 মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ, R1 হলো R ধরে নিচ্ছি, যে কোনো একটা ধরলেই হলো। R2 মানে হলো তোমার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 2, তাহলে এই পাশে আসে তোমার 5 ইকুয়াল R প্লাস 2, তাহলে R এর মান আসে তোমার 3। এই তো কমপ্লিট। তাহলে আমার বৃত্তের সমীকরণটা এরকম হচ্ছে x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 3 হোল স্কোয়ার, এটা ইকুয়াল 9 হয়েছে। নাও কোশ্চেন পড়ে নাও। বলতেছে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3,4। দুটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 3,4 এবং অ্যাকচুয়ালি যারা লেখা উচিত যে বৃত্তদ্বয় এই বৃত্তকে স্পর্শ করে। একই কেন্দ্র বিশিষ্ট দুটা বৃত্ত কেমন হইতে পারে, কেমন করে হইতে পারে? ছোট আর বড়। এটাকে স্পর্শ করা লাগবে, একটা করবে বহিস্থভাবে স্পর্শ আর একটা করবে অন্তস্থভাবে স্পর্শ, এই কাহিনী, আর কিছু না। তাহলে আমাকে বলছে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাদের কেন্দ্রের স্থানাঙ্ক 4,3। মনে করো এটা আমার বৃত্ত, আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিছে ওরা, কেন্দ্রের স্থানাঙ্ক বলে দিছে 3,4, এটা 3,4 সরি, আমার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3,4 এবং বৃত্তটা এই বৃত্তকে স্পর্শ করে। আর একটা বৃত্ত দেওয়া আছে ওটাকে স্পর্শ করে, আর একটা বৃত্ত মনে করো এটা, এই আমি বহিস্থভাবে স্পর্শ করার চিত্রটা আঁকাইছি। যে বৃত্ত দেওয়া আছে ওটার কেন্দ্র কত? 0,0। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 3, ব্যাসার্ধ হচ্ছে 3। বহিস্থভাবে স্পর্শটা আঁকাইছি, অন্তস্থভাবেটা পরে আঁকাচ্ছি। তা তোমার বৃত্ত কোনটা? এটা, কেন্দ্র দেওয়া আছে। কেন্দ্র যদি 3,4 হয় বৃত্তের সমীকরণ কি এরকম হবে না? x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার, এটা ইকুয়াল আর স্কোয়ার। 1 নম্বর সমীকরণ দিলাম। এটা কার মান বের করলে কমপ্লিট হবে? আর এর মান। কেমন করে স্পর্শ করছে দেখতেছো? তাহলে বহিস্থভাবে স্পর্শ করার জন্য শর্ত মতে বহিস্থভাবে স্পর্শ করলে C1 C2 সমান লেখা যায় R1 প্লাস R2, নাকি? তাহলে আসো C1 C2 মান বের করি। √3 মাইনাস 0, 3 মাইনাস 0 মানে 3, এটার উপরে স্কোয়ার, 4 মাইনাস 0 এটার উপরে স্কোয়ার। R1 হচ্ছে প্রথম বৃত্ত, ব্যাসার্ধ হলো R, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত? 3। তাহলে এই পাশে আসতেছে 5 ইকুয়াল R প্লাস 3, তাহলে R এর মান আসতেছে হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম x মাইনাস 3 হোল স্কোয়ার y মাইনাস 4 হোল স্কোয়ার, এটা ইকুয়াল ব্যাসার্ধের উপরে স্কোয়ার। এটা একটা বহিস্থভাবে স্পর্শ করলে সমীকরণ এটা হবে। এবার আসলে দেখি অন্ত স্পর্শ করলে কি হয়। যে হাসি রে, আসতেছো 21 মিনিট লেট করে। অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত ছিল C1 C2, কথা বন্ধ করো। এতক্ষণও গল্প শেষ হয় নাই। তাহলে সেকেন্ড কেসে সমীকরণটা হচ্ছে এরকম
এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এটা ইকুয়াল 8 এর উপর স্কোয়ার। চিত্র তো দেখাবই, এই যে চিত্রে এমন হবে, এই বৃত্তটাকে একটা কিভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে। কেন্দ্র সেম রেখে আর একটা কি করবে, অন্তস্থভাবে স্পর্শ করবে না। চিত্র এরকম হবে, দেখো। দাঁড়াও, কালার চেঞ্জ করি আগে, তোমরা আঁকাবা না। আর একটা চিত্র হবে এই যে এখানে, বৃত্ত দুটার চিত্র হবে এটা। কেন্দ্র সেম না, দেখো তো কি না। দাঁড়াও একটু, কেন্দ্র এই যে সেম কিনা, সেম কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই বৃত্তটাকে একটা বৃত্ত তোমার অন্তঃস্পর্শ করাইছো, একটা বৃত্ত তুমি বহিঃস্পর্শ করাইছো। এক্স্যাক্টলি চিত্র দেখতে চাইলে ডেসমস তো আছেই, দেখাই দিচ্ছি। যে বৃত্ত দেওয়া ছিল, দেওয়া থাকা বৃত্তটা এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4, এটা হচ্ছে দেওয়া থাকা বৃত্ত। আর তুমি যেটা বের করছো সেটা একটা ছিল এটা, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। কোথায় 9 ছিল? এখানে 9 ছিল, 9 ছিল। ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, এটা ইকুয়াল, একটার ব্যাসার্ধ কত পাইছো, 2 না? 2 এর উপরে স্কোয়ার। এটা দেখো তো বহিস্থভাবে স্পর্শ করছে কিনা। কেন্দ্র কত ছিল, 3,4 না? তাহলে 3,4 বিন্দুটা তোমার এই যে এখানে কেন্দ্র আছে কিনা। আর পরেরটার কেন্দ্র ছিল 3,4, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল, পরেরটার ব্যাসার্ধ কত পাইছো, 8 এর উপরে স্কোয়ার। এই যে দেখো, এই বৃত্তটা একটাকে বহিস্থভাবে স্পর্শ করছে আর একটাকে অন্তস্থভাবে স্পর্শ করছে। চিত্র এরকম হবে, বুঝছো? পরে যারা আসছো তারা হা করে থাকো। পরের কোশ্চেন, এটা করাবো না, এটা সেম, দেখো সেম কিনা, এটা হোমওয়ার্ক নাও। এটা হোমওয়ার্ক নাও। হয়েছে? কত নাম্বার, এই যে এখানে দেখো। পরের ম্যাথ, এদিকে দেখো, আগে প্রশ্ন পড়ায় দিই। কোশ্চেন বলছে এইটা হলে, কোশ্চেন বলছে যে এইটা হলে 1/a² প্লাস 1/b² ইকুয়াল 1/c হলে দেখাও যে এই বৃত্ত দুটা পরস্পরকে স্পর্শ করবে। এইটা হইলে দেখাও যে বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করবে। আমি যদি এটা দেখাই, এই বৃত্ত দুটা পরস্পরকে স্পর্শ করলে এটা হবে, সেম কথাই কিনা? কারণ আমি স্পর্শ করার শর্ত জানি, ওটা থেকে এটা করবো। দুইভাবেই করা যায়, এটা সুবিধা। আমি দেখাবো এই বৃত্ত দুটা পরস্পরকে স্পর্শ করলে এটা প্রমাণে আসে 1/a² প্লাস 1/b² ইকুয়াল 1/c। আমাকে আগে একটু বলো প্রথম বৃত্তের কেন্দ্র কত? ওকে, -a,0। ব্যাসার্ধ বলো, এটার উপরে স্কোয়ার করলে হবে a², 0-এর উপরে স্কোয়ার তো করবা না, মাইনাস কত, এটা হলো প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। সেকেন্ড বৃত্তের কেন্দ্র বলো, -b,0 নয়, 0,-b, 0,-b। ব্যাসার্ধ বলো, 0-এর উপরে স্কোয়ার তো করবা না, b² মাইনাস, এই তো কেন্দ্র ব্যাসার্ধ বের করে নিলাম। তোমাকে বলছিল কি বৃত্তদ্বয় পরস্পরকে কি স্পর্শ করে, বলছো কিনা? তাই স্পর্শ করার শর্ত আমরা অ্যাপ্লাই করি। তাহলে শর্ত মতে C1 C2 ইকুয়াল R1 প্লাস R2।
এখন জিজ্ঞেস করতে পারো ভাই কেমনে বুঝলেন যে বহিস্থভাবে স্পর্শ করে? R1 - R2 তো হতে পারতো, বুঝি নাই আসলে হবে কি না। আমি করছি এই কারণে, দুটাই হইতে পারতো, এমন না যেটা হবে। আমি এটা দিয়ে ফার্স্টে চেক করে দেখতে চাই এটা দিয়ে প্রমাণ মিলে কিনা। বা আমি করছি কি কারণে, তার কারণ হলো প্রমাণের মধ্যে কোনো মাইনাস আছে, এই কারণে R1 + R2 করছি। বুঝছো? লজিক নাই অ্যাকচুয়ালি, করে দেখতেছি হয় কিনা। তোমরা করে দেখবা, কাটবা, তারপরে আচ্ছা C1 C2 দেখাই যাচ্ছে প্লাস দিয়ে আসবে। C1 C2 কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলো। a² + b² ইকুয়াল R1 এর মান হচ্ছে √a² - c প্লাস √b² - c। মান বসাইলাম। রুট রাখবা নাকি এরকম? তাহলে স্কোয়ার করে দিচ্ছি। বাম পাশে স্কোয়ার করলে জাস্ট রুটটা উঠে যাবে, a² + b² হবে। ডান পাশে a + b হোল স্কোয়ারের সূত্র, a + b হোল স্কোয়ারের সূত্র প্রথমে দিলাম a² + b² + 2ab, এরকম কিনা দেখো তো কি কাটে। a² b² দুই পাশে কাটবে কিনা? কয়টা সি থাকলো? -2c। এই পাশে পাঠিয়ে দাও -2c কে, -2c কে এই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে +2c না? c² কেন? 2 × √a² - c √b² - c থাকলো। 2 2 কাটবে, আবার কি বর্গ করবা না? আবার বর্গ করলে c² ইকুয়াল, এপাশ থেকে রুট দুটো উঠে যাবে, a² - c × b² - c, c² ইকুয়াল a² b² - a² c b² c প্লাস c²। কাটবে কে? c² তো কাটলো মনে করো। প্রমাণের মধ্যে কোনো মাইনাস আছে? তো মাইনাস দুটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে ওই পাশে নিয়ে গেলে একটা হবে b² c প্লাস আর একটা হবে তোমার a² c প্লাস হয়ে গেল ইকুয়াল a² b²। তাহলে দেখো প্রমাণ করা লাগবে ডান পাশে যে কোনো একটা, দেখো ডান পাশে নিয়ে আসা লাগবে 1/c 1/c। তাহলে 1/c নিয়ে আসতে হলে a² b² তো আগে কাটা যায়ও লাগবে নাকি? a² b² নিলে কাটবে, সাথে কি লাগবে? তাহলে সবাইকে আমরা ভাগ করে দিব a² b² c দ্বারা। তাহলে b² c বাই a² b² c, a² c বাই a² b² c, a² b² বাই a² b² c, b² c b² c কাটবে, a² c a² c কাটবে, a² b² a² কাটবে। তাহলে এখানে থাকবে 1/a², 1/b², 1/c। হয়েছে? এতক্ষণ কি করলা? ঢং দেখলা এখানে? হয়েছে? ওকে, এবার দেখো কোশ্চেন বলছে এরকম 12 একক দৈর্ঘ্য এবং 5 একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের, এদিকে খেয়াল করো, এইটা তোমার কাছে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বলছে তোমার 12 একক, এতখানি হলো 12, প্রস্থ বলছে 5 একক, প্রস্থ বলছে 5 একক।
ঠিক আছে না? ঠিক আছে কিনা? আয়তক্ষেত্রের পরও কি হয়েছে? একটি কর্ণের দুই পাশে দুটি অন্তর্লিখিত বৃত্ত রাখলে কি করবা? কর্ণের দুই পাশে দুইটা বৃত্ত রাখবা। এটা ধরো কর্ণ। আচ্ছা, এটা 12, এটা 5 হলে আরেকটা কত হবে বলো? সমকোণী ত্রিভুজ না? এটা কত হবে? 13। কোশ্চেন বলছে এই আয়তক্ষেত্রের একটি কর্ণের দুই পাশে দুটি অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে কি? ভিতরে। এটার ভিতরে দুটা যদি কি রাখো, কর্ণের দুই পাশে যদি কি রাখো? বৃত্ত। দেখো তো ব্যাপারটা এরকম কিনা মোটামুটি। এটা একটা বৃত্ত কর্ণের দুই পাশে, ঠিক আছে? কর্ণের দুই পাশে দুটো আমি বৃত্ত রেখে দিলাম, এই তো। প্রশ্ন কি? বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটার কেন্দ্র হচ্ছে এটা, এটার কেন্দ্র হচ্ছে এটা, এই দুটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তো কেন্দ্র তো বিন্দু, তো বিন্দু বের করলে, দুটা বিন্দু বের করলে, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করলেই তো হচ্ছে, মানে আমাকে আলটিমেটলি কেন্দ্রটার স্থানাঙ্ক বের করা লাগতেছে, এই হলো মেইন কথা। কেন্দ্রের স্থানাঙ্ক বের করে দিলেই তো ওকে। আচ্ছা, তাহলে আমি কেন্দ্র বের করার জন্য আমি একটু দাঁড়াও, একটু সহজ করার জন্য এটাকে একটু ডিভাইডেড করে নি, ভাগ করে নি। দাঁড়াও, আচ্ছা খেয়াল করো এদিকে, যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দুই পাশে দুটা বৃত্ত আছে, বৃত্ত দুটা সমান কিনা একটু আগে দেখছো, আমি এখান থেকে কপি করে আরেক পাশে বসাইছি সেম বৃত্ত, কারণ বৃত্ত দুটার ব্যাসার্ধ সমান। তো আমি আগে প্রথমে ধরে নিচ্ছি বৃত্ত দুটার ব্যাসার্ধ হচ্ছে, সাপোজ ধরো আর ধরে নিলাম। তো বৃত্তের ব্যাসার্ধ আর মানে কি? যে এতখানি আর নাকি এতখানি কি? তো ব্যাসার্ধ এটা কি সেম, যেহেতু বৃত্ত ব্যাসার্ধটা সেম থাকবে, এতখানি আর এতখানি আর, এটা ব্যাসার্ধ কিনা। কি বের করতে যেন চাই? কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে কেন্দ্র তো একটা বিন্দু, বিন্দু মানে কি? ভুজ আর কোটি। ভুজ কোটি হিসাব করা হয় কই থেকে? মূল বিন্দু থেকে। মূল বিন্দু কোথায়? এখানে নর্মালি দেওয়া নাই, তো আমরা মূল বিন্দুটা ধরে নিচ্ছি। ধরো এই পয়েন্টটাকে, এই যে এই পয়েন্টটাকে আমরা কনসিডার করতেছি মূল বিন্দু হিসেবে, এই পয়েন্টটাকে আমরা মূল বিন্দু বা রেফারেন্স হিসেবে ধরতেছি। এখন একটু খেয়াল করো, এটা যদি মূল বিন্দু হয়, আমি একটু এই কেন্দ্রটাতে যাইতে চাই, দেখো একটু কথা বলো, ওই কেন্দ্রে যাইতে চাইলে এটা যদি এক মূল বিন্দু হয়, এটা তো এক্স অক্ষ ধরবা, তাহলে এক্স অক্ষ বরাবর কি পরিমাণে যাওয়া লাগতেছে? আর পরিমাণে যাওয়া লাগতেছে। তাহলে এইটুকু হচ্ছে তোমার আর, আর উপরের দিকে এতখানি যাওয়া লাগতেছে কিনা উপরের দিকে। তাহলে তোমার এখান থেকে এই পর্যন্ত এটা ছিল 5, এই পর্যন্ত ছিল 5, তাহলে এতখানি কত? 5 মাইনাস আর কিনা। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? আর কমা 5 মাইনাস আর। এবার ওই বৃত্তের কেন্দ্রটা একটু নিজে নিজে দেখে বলো তো কি হবে? বারো মাইনাস আর কমা আর। দেখো এতখানি কত? পুরোটা 12, তোমাকে তো পুরোটা যাওয়া লাগতেছে না, তুমি যাচ্ছ এতখানি, এতখানি, এতখানি তো আর, তাহলে এটা হলো 12 মাইনাস আর, আর উপরের দিকে কতখানি উঠছে? এতখানি। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 12 মাইনাস আর, বুঝো কিনা? তাহলে এবার কেন্দ্র দুটার দিকে তাকাও, আমি তোমাকে কার মান বের করে দিলে তোমার কেন্দ্র দুটাই পাওয়া যাচ্ছে? দুটা কেন্দ্রের মধ্যে গেলে আর এর মান বের করে দিলে এই দুটা কেন্দ্রের পাওয়া যাচ্ছে কিনা। তার মানে আমি তোমাকে শুধুমাত্র ব্যাসার্ধ বের করে দিব। ওকে, তাহলে কমপ্লিট। এখন কথা শোনো, কথা হচ্ছে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, মানে বাহিরে দিয়ে যে বৃত্ত আঁকা যায়, ওটার নাম হলো পরিবৃত্ত। আর একটা ত্রিভুজের ভিতরে যে বৃত্ত আঁকা যায় ওটাকে বলা হয় অন্তবৃত্ত।
তো তুমি আপাতত আয়তক্ষেত্রের চিন্তা বাদ দাও, তুমি দেখো তো এইটুকু একটা ত্রিভুজ কিনা, এটা একটা অন্তবৃত্ত কিনা। অন্তবৃত্তের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা সূত্র আছে। দেখো এদিকে দেখো আগে, অন্তবৃত্তের ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ও অর্ধপরিসীমা বানান ভুল হয়েছে, অর্ধপরিসীমা এস হইলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আছে, মনে রাখবা এটা ত্রিকোণমিতিতে ছিল লাস্ট চ্যাপ্টারে। ত্রিভুজের ক্ষেত্রফল, এদিকে দেখো আগে পরে লেখা শুরু করো, ডেল ত্রিভুজের ক্ষেত্রফল ডেল ইকুয়াল আর এস, এটা ডেল ইকুয়াল আর এস, এটা হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ নিয়ে ক্ষেত্রফল বের করার সূত্র। অন্তবৃত্তের ব্যাসার্ধ, ডেল কি জিনিস? কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। আর কি জিনিস? অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর এস অর্ধপরিসীমা। এস কেমনে পরিসীমা হয়? অর্ধপরিসীমা। আসো এবার মানগুলা বসাই। এদিকে খেয়াল করো, ডেল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ দেখো তো এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি কত বলো? 12, উচ্চতা কত? 5। আর তো আমি বের করতে চাই, আর বের করলে আমার কিচ্ছা খতম। অর্ধপরিসীমা বের করার সূত্র কি? a প্লাস বি প্লাস সি বাই 2 কিনা? তো ত্রিভুজের তিনটা বাহু বলো কি কি? একটা হচ্ছে 13, একটা হচ্ছে 12, আর একটা হলো 5/2। এটা হচ্ছে 15, 5 × 60, 60/2, এটা 30, আর ওই পাশে 15 আর এর মান কত? 2। এবার আমাকে একটু বলবা যে কেন্দ্র দুটা কি কি আসতেছে? এটা হচ্ছে আর এর মান যদি 2 হয়, 2, এখান থেকে কত আসবে? 2,3, 10,2। এবার তোমাকে কোশ্চেন বলছিল কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করে, তাহলে √2 - 10 এটার উপরে স্কয়ার, 3 - 1 এটার উপরে স্কয়ার, √65। তো নাও ইসটা হচ্ছে আরো অন্য এতে করে নিবা না? করে দিই। মূল বিন্দু ধরেই আর একটা ওয়েতে করে দিই। দেখো তোলা হয়েছে। যেহেতু বুয়েটের ম্যাথ একটু ভয় পাও, একটু বড় করে দিই, ঠিক আছে? দেখো ওকে, ওই কথাবার্তা সেমি, খালি কার মান বের করলে হয়ে যাচ্ছে? আর এর মান বের করলে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন তুমি আমাকে বলো যে তুমি যদি এটা মূল বিন্দু ধরো, এখান থেকে এক্স অক্ষ বরাবর যাচ্ছ কত? 12, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছ কত? 5। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 12,5 কিনা? 12,5 কিনা? আমি একটু এই যে কর্ণটার সমীকরণ বের করতে চাই। সরলরেখা কিনা? কেমন সরলরেখা? মূল বিন্দুগামী সরলরেখা। তাইলে কর্ণের সমীকরণ বের করতে চাই। কর্ণের সমীকরণটা বের করতে চাই, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা, সমীকরণ হবে y = mx। m তো ঢাল, রেখার উপরে দুটা বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু দেওয়া থাকলে ঢাল বের করার সূত্র কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে ও y ইকুয়াল কোটিদ্বয়ের অন্তর করো 5 মাইনাস মানে কি 5, ভুজদ্বয়ের অন্তর করো x। তাহলে 5x সমান কি লেখা যাবে? 12y এক পাশে নিয়ে আসো, 5x - 12y ইকুয়াল কোন রেখার সমীকরণ?
কর্ণের সমীকরণ, কর্ণের সমীকরণ বের করলা 5x মাইনাস 12y এটা ইকুয়াল 0। এই বৃত্তটার ব্যাসার্ধ কি ধরে নিছিলা? আর ধরে নিছিলাম। তা আমি কি বলতে পারি না এই কেন্দ্র থেকে এই রেখার যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটাই কি ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব সেটা ব্যাসার্ধের সমান কিনা? তাহলে কেন্দ্র তো একটা বিন্দু, এটা তো একটা রেখা। কেন্দ্র থেকে একটা রেখার লম্ব দূরত্ব কেমনে বের করে? বিন্দুটা সমীকরণে বসাই বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার, মানে এই বিন্দুটা আমরা এখানে বসাবো। তাহলে শর্ত মতে দেখো এরকম করে বের করতে হবে। শর্ত মতে বসাই, তাহলে এক্স এর জায়গায় কত বসবে? 5 আর মাইনাস 12 ইন্টু ওয়াই এর জায়গায় কত বসবে? 5 মাইনাস আর, না তুললে হবে, খালি দেখো তাহলে হবে, বাই রুট ওভার এক্স এর সহগের উপরে স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কয়ার। এটা সরল রেখা, লাস্ট চ্যাপ্টারের কনসেপ্ট ছিল। এটা কার সমান হচ্ছে? এই দূরত্বটা এখান থেকে এই রেখার যে দূরত্ব বের করলে এটা কি ব্যাসার্ধের সমান না? এটা কি না? নিচে এটা কত? 13। 13 যদি ওই পাশে চলে যায় 13, আর মডুলাস যদি তুলে দাও প্লাস মাইনাস 13 আর 5 আর মাইনাস 5 বারং 60, মাইনাসে মাইনাসে প্লাস 12 আর 12টা আর 5টা আর কয়টা আর? 17টা আর মাইনাস 60, প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে একবার। প্রথমে প্লাস নিচ্ছি, তাহলে প্লাস যদি নেই 17 আর ওটা প্লাসটা এই পাশে নিয়ে আসো, মাইনাস 13 আর সমান 60, কয়টা আর? 4টা না? 4 আর ইকুয়াল 60। আর এর মান কত? আর এর মান 15 হওয়াটা পসিবল না। কেন পসিবল না? তুমি বলতেছো তোমার হচ্ছে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? 12 একক। আর এর মান বলতেছো 15, তো বৃত্ত তো বাহিরে দিয়ে চলে যাবে না, বৃত্তের ব্যাসার্ধ বলতেছো 15, এটা পসিবল না। তো মাইনাসটা থেকে আসবে। মাইনাস যদি আমি নেই তাহলে 17 আর মাইনাস 60 এটা ইকুয়াল মাইনাস 13 আর 30 আর ইকুয়াল কত? 60। আর এর মান কত? আগের বার কত আসছিল? এটা গ্রহণযোগ্য, বাকিটা নিজে করে নিবা। তো খেয়াল করো, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্তাকার টানেল। টানেল চেনো? চেনো না? তাহলে না চিনলে ম্যাথ করার দরকার নেই। 12 ফিট ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার টানেলের ভিতর দিয়ে, এটার ব্যাসার্ধ কত? 12 ফিট। টানেলের ভিতর দিয়ে 2 লেনের একটি রাস্তা গিয়েছে। তো এইটা ধরো টানেলের মিডল পয়েন্ট, এটা হলো টানেলের মিডল পয়েন্ট। তো এই টানেলের ভিতর দিয়ে 2 লেনের রাস্তা গেছে। মানে 2 লেনের রাস্তা মানে একটা দিয়ে গাড়ি যাবে আর একটা দিয়ে গাড়ি আসবে, এই হলো কাহিনী। 2 লেনের একটি রাস্তা গিয়েছে যার প্রতিটি 10 ফুট প্রশস্ত। দুটা রাস্তাই 10 ফুট করে প্রশস্ত। ধরো রাস্তাটা আঁকায় নেই, ধরো 10 ফুট প্রশস্তের রাস্তা হলো এটা, এটা একটা, আর এইখানে আরেকটা, এটা। এই রাস্তাটা প্রশস্ত কত ফিট? এতখানি। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 12। 10 ফিট প্রশস্ত একটি রাস্তা, এই হলো কথা। আবার পড়ি, 12 ফিট ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার টানেলের ভিতর দিয়ে 2 লেনের একটা রাস্তা গিয়েছে। ধরো এটা দিয়ে তুমি যাও, এটা দিয়ে আসো, যার প্রতিটি 10 ফুট প্রশস্ত। প্রশ্ন করো, প্রশ্ন কি? রাস্তার কিনারায় টানেলের উচ্চতা কত? রাস্তার কিনারায় টানেলের উচ্চতা কত? তো
রাস্তা ধরো এটা হলো এই জায়গায় থেকে তুমি চলা শুরু করছো, এটা কি কিনারা না কিনারা কোনটাকে বলো, এটা কিনা, চলতে চলতে ধরো এই পাশে গেলা, গিয়ে ওই লাস্ট মাথায় গিয়ে তুমি ধরো চলতে চলতে গিয়ে দেখলা যে ভূমি থেকে কত উঁচুতে আছে, উচ্চতা কত, টানেলের উচ্চতা কত, ধরে নিচ্ছি আমি টানেলের উচ্চতা এইচ। আবার বলবো, ধরো একটা টানেল আছে তোমার সামনে, যে টানেলটা অর্ধবৃত্তাকার, দুটা রাস্তা গেছে, একটা দিয়ে আমি যাইতে পারি, একটা দিয়ে গাড়ি পাস করে চলে যায়। ধরো এটা রাস্তার কিনারা, আমি ঢুকবো, এই ঢুকতেই বা ওই পাশে মাথায় গিয়ে কিনারায় আমি দেখতেছি যে উচ্চতাটা কত, টানেলের উচ্চতাটা কত, মানে ভূমি থেকে এই যে উপরের দিকে কতখানি, এরকম কতখানি। তো আমি ধরে নিচ্ছি, এটা তো তুমি 2D-তে দেখতেছো, উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি এইচ, মানে ওয়াই অক্ষ বরাবর মান যেটা উপরের দিকে এইচ। কার মান বের করতে বলছে? এইচ এর মান বের করতে বলছে। বৃত্তের ব্যাসার্ধ কত ছিল? 12। ব্যাসার্ধ কাকে বলে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। তাহলে কেন্দ্র এটা থেকে পরিধি এটা বলতে পারি না, পরিধি পর্যন্ত দূরত্ব এতটুকুই কি ব্যাসার্ধ না? এতটুকু কত? ম্যাথ শেষ করো। পিথাগোরাসের উপপাদ্য যদি দাও, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে 144 মাইনাস 100, এটা ইকুয়াল এইচ স্কয়ার, এইচ এর মান হচ্ছে √44। হয়েছে? তো যেহেতু বুয়েটে আসছে, তোমাকে একটু ভয় দেখায়া করাইতে হবে, একটু ভয় দেখায়া করাই। রিটেনে আসছিল অবশ্যই, প্রিলিতে আসবে কেন? তো আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এতক্ষণ কিছুই বলি নাই, তুমি প্রশ্ন পড়ছো মনে করো, পরে এবার বলো কেমন লাগছে প্রথমে। হ্যাঁ, আমি উত্তর বলি নাই, তার আগে চিন্তা করো তুমি কি মনে করছো। আচ্ছা ঠিক, আর করাবো এই অন্য উপায়ে? করাবো না? ঠিক আছে, কোশ্চেন তুলে নাও। আছে। এই শুরু হয়েছে। ওকে দেখো, কোয়েশ্চেন বলছে তিনটা রেখা দেওয়া আছে, যে তিনটা রেখা একটা ত্রিভুজ গঠন করে। তিনটা রেখা কি কি? একটা হলো এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, দুটো সরলরেখা, আর একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই তিনটা রেখা দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এই হলো কোশ্চেন। তো দুটো অক্ষ তো আমি আঁকাইছি, এবার রেখাটার চিত্র আঁকানো যাক। রেখা তো এটা নাকি? তোমাদেরকে বলছিলাম, নিশ্চয়ই ভুলে গেছো, রেখার চিত্র আঁকানোর জন্য সমীকরণটাকে x/a + y/b = 1 আকারে নিয়ে আসতে হয়। তাহলে 3x/ কত? 24, 4y/24 = 24/24, x/ কত? 8, y/6। যে রেখাটা আঁকতেছে এটা এক্স অক্ষ থেকে কয় ঘর কেটে নেবে? 8 ঘর। আর ওয়াই অক্ষ থেকে? এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে? 8, আর ওয়াই অক্ষকে 0,6, এরকম কিনা? রেখাটা আঁকছি, কোশ্চেন পড়ো। ত্রিভুজটা এটা কিনা দেখো তো। বেশি বেশি বড় আঁকাই ফেলছি, একটু ছোট করে দিই তারও। (0,6)
এটা ত্রিভুজ আঁকাই ভালো করে। এই যে ত্রিভুজ, ত্রিভুজের কার কার সমীকরণ বের করতে বলছে? এটা পরিবৃত্ত কিনা দেখো তো। পরিবৃত্ত কাকে বলে? বাইরে দিয়ে বলতে কি, তিনটা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায় সেটা পরিবৃত্ত। এটা করাবো না তোমাকে আমি। কেন করাবো না? দেখেই বোঝা যাচ্ছে তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ কিনা। তা তিন বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করা শেখাইনি তোমাকে আমি। ফার্স্টে বৃত্তের সমীকরণটা ধরে নিতে হবে। জির মান, এফ এর মান, সি এর মান লাগবে। তিনটা বিন্দু বসালে তিনটা সমীকরণ পাওয়া যাবে। ওটা সমাধান করলে জি এফ সি এর মান বের হবে। ওটা করাচ্ছি না আমি। অ্যাকচুয়ালি যেটা করাবো সেটা হচ্ছে এটা অন্তবৃত্ত। পরিবৃত্তটা উঠায় দিই, দাঁড়াও। আমরা ত্রিভুজটার অন্তবৃত্তের সমীকরণটা বের করতে চাই। অন্তবৃত্ত এখন কোন নিয়মে করানো যায় বলো দেখি? যেটা ভালো মনে করি। আচ্ছা তাহলে ভালো মনে করি যেটা সেটা দিয়ে করাই। তাইলে দুটা নিয়মেই করাই, ঠিক আছে? এখন শোনো, আমি যদি তোমাকে ত্রিভুজের আমি যদি তোমাকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে দেই তাহলেই তো কমপ্লিট। কেন্দ্র আর ব্যাসার্ধ বলে দিলেই তো কমপ্লিট। তো যে অন্তবৃত্ত, যেটা ত্রিভুজের ভিতরের যে বৃত্ত, এটার কেন্দ্র বের করার একটা সূত্র আছে, লিখে নাও তো। অন্তবৃত্তের কেন্দ্র, অন্তবৃত্তের কেন্দ্র বের করার সূত্রটা হচ্ছে এরকম: ax1 bx2 cx3 ডিভাইডেড বাই 3 না, a প্লাস b প্লাস c। সেম ভাবে কোটি y1 y2 y3 a প্লাস b প্লাস c। এটা হচ্ছে ত্রিভুজের অন্তস্থ যে বৃত্ত আছে ওই বৃত্তের কেন্দ্র বের করার সূত্র। x1 y1 x2 y2 x3 y3 তো চেনই। এগুলা কি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। abc কি? abc হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। মনে করো ত্রিভুজটার নাম দিচ্ছি আমি। ধরো এটা হলো a, এটা হলো b, এটা হলো c। তো তুমি কি জানো না যে a কোণের বিপরীত যে বাহু এটাকে আমরা a বাহু বলি, b কোণের বিপরীত যে বাহু এটাকে আমরা b বাহু বলি, c কোণের বিপরীত বাহুকে আমরা c বাহু বলি কিনা? তাহলে c বাহুর দৈর্ঘ্য দেখো তো, দেখেই বুঝে যাচ্ছে কিনা কত। আর দেখেই বুঝে না গেলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। b বাহুর দৈর্ঘ্য 0 থেকে কয় ঘর উঠছে উপরের দিকে? 6। আর a কি অতিভুজের মান না? √8 উপরে স্কয়ার প্লাস কত, এরকম কিনা? আসো এই কেন্দ্রটা আগে বের করি। কেন্দ্র হচ্ছে ax1, এর মান কত? 10। x1 কি জিনিস? এই যে প্রথম ভুজ। b এর মান কত? 6। x2 কই? 8। c এর মান কত? 10 না নাকি? c এর মান হচ্ছে 8 ইন্টু x3 কত? 0 বাই 3টা যোগ করো। 8 যোগ 6 24 নাকি? 24। ay1 এর মান দেখা যাচ্ছে 10, y1 এর মান এই যে এটা 0, b এর মান দেখা যাচ্ছে 6, y2 এর মান হলো এই যে এটা 0, c এর মান দেখা যাচ্ছে 8 গুণন 6 বাই ওই a প্লাস b প্লাস c করলে এটাই আসে। তাহলে উপরে কত হচ্ছে? 6 আসছে 48, 48 বাই 24 2, 48 বাই 24 2,2। এটা কেন্দ্র পাইছো? আর কি লাগবে? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ মুখে মুখেই বলা যায়, যেটা আমি বলবো না। ব্যাসার্ধ মুখে মুখেই বলা যায়,
কিন্তু যেটা বলা ঠিক হবে না আমার। আচ্ছা বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি দেখো তো ত্রিভুজটা বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করছে? 3 অক্ষকে? 3 অক্ষ কবে? 3 রেখাকে স্পর্শ করছে, 2 অক্ষকে স্পর্শ করছে। উভয় অক্ষকে স্পর্শ করছে কিনা? উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত ছিল না এইচ সমান কে সমান, এইচ এর মান কত, কে এর মান কত, আর এর মান কত হবে? আমরা এইভাবে বের করব না, আমরা হিসাব করে বের করব। কারণ সব বৃত্তই তো 2 অক্ষকে স্পর্শ নাও করতে পারে। একটা ত্রিভুজ আমি এখানে দিয়ে দিলাম, ওটা তো তুমি আর মনে করো 2 অক্ষকে স্পর্শ করছে এরকম দিয়ে ব্যাসার্ধ বের করবে না। তো ব্যাসার্ধ বের করতে হয় কিভাবে একটু আগেই শেখাইছি এবং যেটা একটু আগেই ভুলে গেছো। ডেল ইকুয়াল আর এস ছিল কিনা? অন্তবৃত্তের ব্যাসার্ধ। ডেল কি জিনিস? ত্রিভুজের ক্ষেত্রফল। কেমন ত্রিভুজ দেখো তো? এই ক্যামেরার সামনে কি করে? কি সমস্যা হচ্ছে? ঠিক, চলে যাও, খুলে দাও তোকে দরজাটা। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র ছিল কি? ডেল ইকুয়াল আর এস। ডেল কি জিনিস? কেমন ত্রিভুজ? সমকোণী, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমি কত বলো তো? 8 আর উচ্চতা 6 আর হলো ব্যাসার্ধ। এস কি জিনিস? অর্ধপরিসীমা। 3টা যোগ করে 2 দিয়ে ভাগ না, তাহলে 3টা যোগ করো, 8 যোগ 6 যোগ 10 কিসের? 24 হয়। এটা 12, এটা কত? 48/2 24 ইকুয়াল 12। তাহলে আর এর মান কত আসে? এই যে তোমার হচ্ছে কেন্দ্র পাইছো, ব্যাসার্ধ পাইছো, অন্তবৃত্তের হবে এরকম x - 2 হোল স্কয়ার y - 2 হোল স্কয়ার ইকুয়াল 2 এর উপরে স্কয়ার। ওটা আরেকটা নিয়ম। বুঝছো? আর আছে মনে হয় নাই আজকে। না, ওটা করা যাক লাস্ট ম্যাথ। দেখো, কথা বন্ধ করো তো। একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এদিকে খেয়াল করো। এ বিন্দু হচ্ছে 1,0, বি বিন্দু হচ্ছে 0, কত 4, আর সি বিন্দু হচ্ছে 2,5। ঠিক আছে? ত্রিভুজটির পরিকেন্দ্র বের করতে বলছে, ভর কেন্দ্র বের করতে বলছে, লম্ব কেন্দ্র বের করতে বলছে। ঠিক আছে? ত্রিভুজটির পরিকেন্দ্র, ভর কেন্দ্র আর হচ্ছে লম্ব কেন্দ্র। আমি একটু ফুল ডিটেইলস করাইতে চাই এটা। প্রথমে আমি আগে পরিকেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। পরিকেন্দ্র কি জিনিস? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, ওই বৃত্তটার কেন্দ্র যেটা, ওটাই পরিকেন্দ্র। তাহলে আমরা আগে বৃত্তটার সমীকরণ বের করব। ওই বৃত্তের সমীকরণ বের করলে তো কেন্দ্র এমনি পাওয়া যাচ্ছে। তাহলে বৃত্তের সমীকরণ বের করার জন্য আমি আগে প্রথমে ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণটা এটা, x² + y² + 2gx + 2fy + c = 0। এটা ধরে নিলাম বৃত্তের সমীকরণ। 1 নাম্বার দিয়ে দিলাম। কার কার মান অজানা? 3টা বিন্দু দিয়ে স্যাটিসফাই করলে 3টা সমীকরণ আসবে কিনা ক্যালকুলেটর বের করে নাও। তাহলে প্রথমে কত বিন্দুগামী? 10 বিন্দুগামী। একবারে লিখলাম আমি 10 বিন্দুগামী। এখানে বসবে 1, এখানে বসবে 0। এখানে যদি 1 বসাই থাকবে আমার 2g, এখানে বসবে আমার 0,
প্লাস সি ইকুয়াল -1, এটা 2 নাম্বার ইকুয়েশন হবে, বসায় দেখো। তারপর এটা হচ্ছে 0, 4 বিন্দুগামী, তাহলে এক্স এর জায়গায় বসবে কত 0, ওয়াই এর জায়গায় 4 বসালে কত হয়ে থাকলো 16, ওই পাশে পাঠিয়ে দিব -16 হবে। এক্স এর জায়গায় কত 0, ওয়াই এর জায়গায় তাহলে 8 f প্লাস সি ইকুয়াল -16, 3 নাম্বার ইকুয়েশন। টু 5 বিন্দুগামী, এক্স এর জায়গায় কত বসবে 2, তাহলে কত হলো 4, 4 যোগ 25 29, তাহলে 4g প্লাস 10f প্লাস সি। নাও সমাধান করে বলো। জির মান, এফ এর মান, সির মান, ক্যালকুলেটর কার কাছে দাও, খালি তোলা নিয়ে ব্যস্ত সব। ফার্স্টে হচ্ছে জি এর সহগ হলো 2, এফ এর সহগ 0, সি এর সহগ 1, ধ্রুবক -1। দ্বিতীয় ইকুয়েশন, প্রথমে 0, তারপরে 8, তারপরে 1, তারপরে -16, 4 10 1 -29 -37/18। এমন কেন ভাই, 37/18 -43 কত, সি এর মান বের করবই না। জি আর এফ এর মান পাইছো না, কেন্দ্র কত -জি -এফ না, সি এর মান আমার কি দরকার, তাহলে পরিকেন্দ্র হচ্ছে 37/18 43/18, এটা হলো পরিকেন্দ্র। হয়েছে? পরিকেন্দ্রের পরে কি ভর, তুমি কি জানো না যে ভর কেন্দ্র বের করার সূত্র ছিল এরকম, x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে ভর কেন্দ্র এরকম করে হবে, x1 এর মান হচ্ছে 1, 1 প্লাস 0 প্লাস কত 2/3, 0 প্লাস 4 প্লাস 5/3। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1,3। এই তো ভর কেন্দ্র শেষ। লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র, লম্ব কেন্দ্র, ওকে আসো লম্ব কেন্দ্র বুঝাই দিই। লম্ব কেন্দ্রটা হচ্ছে, কথা বন্ধ করো, লম্ব কেন্দ্রটা হচ্ছে কোন একটা ত্রিভুজের শীর্ষ থেকে, যে কোনো একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলা, ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলা, এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপরে লম্ব আঁকলা, ঠিক আছে, এই শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলা, ওই লম্ব তিনটা, যদিও মনে হইতেছে না লম্ব আঁকছি, লম্ব আঁকতে হলে এইখানে যাওয়া লাগবে, নাইলে তোমরা এটা যদি করাইতাম ভুল করে মধ্যবিন্দু দিয়ে করে আসতাম, ভুল না করতে দিই। লম্ব আঁকলে লম্বটা এখানে যাবে, ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকো, সেই লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ককে বলা হয় লম্ব কেন্দ্র। তাহলে তোমাকে একটু মনে করায় দেই, কোনো একটা রেখার লম্ব রেখার সমীকরণ কি ছিল, না
লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র ছিল এরকম, শর্টকাটে আমরা এভাবে করতাম, লাস্টে bx মাইনাস ay লিখতাম, তারপরে বিন্দু বসায় দিতাম। এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ, এভাবে করতাম, একটু পরে দেখাচ্ছি। আমরা আগে ত্রিভুজের দুটা বাহুর সমীকরণ বের করে নিই। ধরো বিসি বাহুর সমীকরণটা বের করে নিই। বিসি বাহু কেমন সরলরেখা? দুই বিন্দুগামী সরলরেখা। y মাইনাস y1 মাইনাস y2 ইকুয়াল x মাইনাস x1 বাই x1 মাইনাস x2, এরকম। y মাইনাস 4 বাই মাইনাস 1 x বাই মাইনাস 2 আর গুণ করলে x মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল 0। এই রেখাটার সমীকরণ হচ্ছে x মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল 0। এবার আসি হচ্ছে এসি বাহুরটা বের করে নিই। এসি বাহু দুই বিন্দুগামী সরলরেখা, তাহলে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2। তাহলে এখানে আসবে 5x মাইনাস 1 ইকুয়াল y, 5x মাইনাস y মাইনাস 1 ইকুয়াল 0। তাই তো আসার কথা, মাইনাস মাইনাস কেটে যাবে, 5x মাইনাস 5 আসবে, 5x মাইনাস 5, তাহলে এটা হবে 5। এরকম, হ্যাঁ, এই নিচের মাইনাস মাইনাস কেটে যাবে না? ঠিক আছে, তাহলে এই রেখার সমীকরণটা আমি পাইছি 5x মাইনাস y, 5x মাইনাস y মাইনাস 5 ইকুয়াল 0। আমি এখন করতে চাই কি, এই দুটা রেখার লম্ব রেখাটার সমীকরণ বের করতে চাই। মানে প্রথমে এই যে এই রেখাটার সমীকরণ বের করতে চাই, এটা তাহলে এইটার লম্ব রেখাটা বের করতেছি। এই ভালো করে দেখো, লম্ব রেখা বের করার শর্টকাট শেখাইছিলাম, খেয়ে তো ফেলছই। লম্ব রেখার সমীকরণ ছিল এরকম, bx মাইনাস ay। কার লম্ব রেখা বের করতেছো? এটার লম্ব রেখা bx, b হচ্ছে মাইনাস 2, bx মাইনাস ay সমান চিহ্ন দিয়ে যে বিন্দু দিয়ে যাবে ওই বিন্দুটা বসবে। এই লম্ব রেখা কোন বিন্দু দিয়ে গেছে? 1 0। তাহলে মাইনাস যেটা আছে সেটাই, খালি x আর y জায়গায় বিন্দু বসবে, 2 ইন্টু 1 মাইনাস 0। তাহলে 2x প্লাস y সমান 2। এটা একটা লম্ব রেখা, এই রেখাটা হলো 2x প্লাস y সমান 2। আর এটার লম্ব রেখা বের করি। এটার লম্ব রেখা হচ্ছে bx, b হলো মাইনাস bx মাইনাস ay সমান চিহ্ন দিয়ে এই রেখাটা যে বিন্দু দিয়ে যায় ওটা বসায় দিতে হবে। এই রেখাটা বিন্দু দিয়ে যায় হচ্ছে তোমার 0,4, মাইনাস 0 মাইনাস 5 ইন্টু 4। তাহলে x প্লাস 5y ইকুয়াল 20। তাহলে লম্ব কেন্দ্র কার কার ছেদবিন্দু? এই দুটা ছেদবিন্দু, লম্ব কেন্দ্রটা এই দুটা রেখার ছেদবিন্দু। ক্যালকুলেটর কইরে দিও তো। তাহলে লম্ব কেন্দ্র হচ্ছে 2 1 2 1 5 20, এই দুটা ছেদবিন্দু, মাইনাস 10/9 38/9। খুবই সুন্দর উত্তর, মাইনাস 10/9 মাইনাস প্লাস 38/9, এটা হচ্ছে লম্ব কেন্দ্র। ধরো